গভীর রাতে সীমান্ত এলাকায় চলছে ভয়ঙ্কর যুদ্ধ। এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া পাল্টা দেওয়া দিচ্ছে। এরই মধ্যে অনেকেই হত্যা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে ভয়ঙ্কর তাণ্ডব চলছে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতিটা দেখে একটাই কথা মনে পড়ে যায়, জানেন তো, মহাভারতের যুদ্ধের ঠিক আগের দৃশ্য। ঠিক আওয়ামী লীগের মতো বিএনপি 5টি প্রজেক্ট হাতে নিয়েছে। যে 5টি প্রজেক্টের মধ্য দিয়ে বিএনপি ঠিক আওয়ামী আচরণ করছে, আওয়ামী লীগ যা করেছিল ঠিক তাই। কেউ কেউ বলছেন যে বিষয়টা অনেকটা এমন হয়ে গেছে যেমন 5ই আগস্টের আগে বিএনপি আপনার সবসময় বলতো যে ঈদের পরে মাঠে নামবো। তখন আওয়ামী লীগ জিজ্ঞেস করতো যে ফখরুল সাহেব কোন ঈদের পরে, মানে ওবায়দুল কাদের এরকম জিজ্ঞেস করতো বা এটা ট্রোলিং করতো একটা। সেই 20 দলীয় জোট থেকে সরকারে ছিলেন, এরপরে কিন্তু আপনারা আর সংসদ সদস্য হওয়ার সুযোগ পান নাই বাংলাদেশের সংসদে। যদিও 18 সালে আপনারা বিএনপির সাথে মিলে নিজেদের মার্কা না থাকার কারণে নির্বাচন করেছিলেন, কিন্তু সেখানে আপনাদেরকে তো কোনো আসন দেই নাই। শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং বাংলাদেশের যে লড়াই তা কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে পৌঁছালো। কিছুদিন আগে বাংলাদেশের পক্ষ থেকে অফিসিয়ালি সাংবাদিক সম্মেলন করে জানায় তারা হাসিনাকে ফেরত চেয়ে নাকি চিঠি দিয়েছে ভারত সরকারের কাছে। একটু খোঁজ খবর নিয়ে কি জানা গেল জানেন? তারা যে চিঠিটি দিয়েছে সেটা আদতে কোনো অফিসিয়াল লেটারই নয়, অর্থাৎ সেই চিঠির আইনত কোনো বৈধতাই কিন্তু ভারত সরকারের কাছে নেই। তারা যেটি দিয়েছে সেটাকে বলা হয় ভার্বাল নোট। আর ভার্বাল নোটটা কি আমি জানি না যে লাস্ট কবে এমন দৃশ্য বা এমন সাহস বা এমন দেশপ্রেম আমাদের বিজিবি দেখিয়েছিল। বিজিবি বুক পেতে দাঁড়িয়েছিল, পাশাপাশি স্থানীয় জনগণ তারাও যার হাতে যা ছিল তাই নিয়ে এই ঘটনাটার ঝাল কিন্তু বিএসএফ তুলবে। ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে মুখোমুখি একটা সংঘর্ষ হয়েছে। গত 2 দিন ধরেই কিন্তু এইসব বিষয় অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। সেই সীমান্তগুলোর মধ্যে কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং সেইখানে অনেক কিছুই কিন্তু হচ্ছে। দর্শক শ্রোতা, এখন হঠাৎ গভীর রাতে এইটা আমরা কি শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। আমরা ঘটনাস্থলে থেকে যে ভিডিওগুলো রেকর্ড করেছি, সীমান্তবর্তী এলাকার মধ্যে কি কি হচ্ছে এবং এইসব বিষয় নিয়ে সবাই কি আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। দর্শক শ্রোতা, ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসুন আমরা মূল অংশ বিশেষগুলো দেখে আসি যে সীমান্তের মধ্যে কি হচ্ছে এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস কি বলতেছেন, দেশের নেতাকর্মীরা কি বলতেছে, সমন্বয়ক উপদেষ্টা তারাও কিন্তু অনেক কথা বলে। সেইগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আসুন আমরা দেখে আসি মূল অংশ বিশেষগুলো। ভারত বাংলাদেশের বর্ডার জবে থেকে ফেন্সিং এর কাজ শুরু হয়েছে সেদিন থেকে বর্ডারে থাকা বিজিবির চরম বাড়বাড়ন্তি বেড়েছে এবং বারবার তারা পোক করে চলেছে বিএসএফ কে। কিন্তু এইবার বিএসএফ এর পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ, লোকাল হাতে অস্ত্র নিয়ে ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম বলতে বলতে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে একটাই কথা বলছে যে দেখি কোন বাংলাদেশ আসে এই ভারত বাংলাদেশের বর্ডারে কাজ বন্ধ করতে, দরকার হলে দুটো বোম মেরে উড়িয়ে দেবো বাংলাদেশিকে। মানুষের এই জুনুন, এই জোশ দেখে যে কিভাবে বিএসএফ এর পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশ চিৎকার করে বলে না যে এটা 1971-এর বাংলাদেশ নয়, সেরকম আমরাও চিৎকার করে বলছি এটা 1971-এর ভারতও নয়। বিএসএফ এর প্রোটোকলস থাকতে পারে, বিএসএফ যখন তখন গুলি চালাতে পারে না, বিএসএফ কে জবাবদেহি করতে হতেই পারে, কিন্তু আমাদের ভারতবাসীদের সেরকম জবাবদেহি না করলেও চলে। আমাদের হাতে বন্দুক না থাকতে পারে, কিন্তু ঘরোয়া বেশ কিছু অস্ত্র থাকে যেটা দিয়ে বর্ডার এরিয়াতে বাঁদরামি করা বিজিবি এবং লোকাল বাংলাদেশিকে ঠেকাতে পারবো। সেই কারণে মালদায় এরকম অ্যাকশন কি ঘটেছিল সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই। মালদা ডিস্ট্রিক্টের 172 কিলোমিটার জলভূমি এবং মাটি মিলিয়ে বাংলাদেশ এবং ভারত বর্ডার, সেখানকার বৈষ্ণবনগরের সুখদেবপুর এরিয়াতে 100 মিটার এরিয়া জুড়ে ঝামেলা। বিজিবির বক্তব্য হচ্ছে যে কিছুতেই তারা কাটা তার দিয়ে বর্ডার ফেন্সিং করতে দেবে না এবং থেকে থেকে তাদের শুধু মনে পড়ছে এটা আমার এরিয়া, ওটা আমার এরিয়া, ওইটা ভারতের বিএসএফ দখল করে রেখেছে। যদি ভারতের বিএসএফ দখল করেই থাকে তো ফেন্সিং করার সামনে সময় মাথায় আসছে কেন? তার আগে কি তোমরা ঘোড়ার ঘাস কাটছিলে? এতদিন তোমাদের মনে পড়েনি? তার পাশাপাশি অতি অবশ্যই বলবো যে দেখুন মমতা ব্যানার্জিকে টাই আপ করতে বাধ্য হচ্ছি। দেখুন মমতা ব্যানার্জির সরকার, আপনি এবং আপনার যে স্পোক্স পারসনরা সো কল্ড বসে থাকে তারা এখনো বাড়িতে কিন্তু ফ্যানের তলায় বা ফ্যানের তলায় নয়,
এসিতে নয়, তারা ঘরেই বসে আছে। বর্ডারে কিন্তু লড়ছে বিএসএফ এবং সেই রক্ত ঘামে দিন আনা দিন খাটা লোকাল লোকজন, তারাই হসুয়া নিয়ে গেছে বিএসএফ এর পাশে। সুতরাং নবান্নে বসে ডায়লগ মারা খুব সহজ, মিডিয়া হলে গিয়ে স্পোক্স পারসনকে দিয়ে বিএসএফ এর বিরুদ্ধে কথা বলানো, ডায়লগ মারা, তাদের চরিত্রকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করা খুব সহজ। কিন্তু ওই রোদে, মাথার উপর রোদ নিয়ে ওই এরিয়াতে টিকে থাকাটা না খুব কঠিন, যেখানে এই বিএসএফ কে নিয়ে মিথ্যাচার করা হলো ওপেন ভাবে বাংলা মিডিয়াতে। যে কারণে আমি কথাটি আপনাদেরকে বললাম যে বাংলা মিডিয়া একটা হচ্ছে মিথ্যাচার করলো, তারা বললো যে বিএসএফ এর নাকি দখল করা এরিয়া, যেটা এতদিন পর্যন্ত বিএসএফ ভোগ করছিল, সেই এরিয়া বিএসএফ ভোগ করছিল, যে এরিয়া এবার বাংলাদেশ ছাড়িয়ে নিয়েছে, বিজিবি চরম অ্যাকশনে এসে বিএসএফ এর হাত থেকে ছিনিয়ে নিয়েছে 5 কিলোমিটার। এরকম মিথ্যাচারও করেছিল সেই বাংলাদেশের মিডিয়া। এবং সেই বাংলাদেশের মিডিয়া যে মমতা ব্যানার্জির সাপোর্টে চিৎকার করে বলেছিল, দেখুন বিএসএফ এর চরিত্র কি, তা ওপেন করে দিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাল্টা জবাব দিলেন মমতা, সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুললেন রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট মেনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অস্থিতিশীল করতে বাংলাদেশিদের অনুপ্রবেশ করতে সহযোগিতা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমন বাহ ভাই বাহ, আমাদের দেশের প্রতি বাংলাদেশি মিডিয়ার এত রাগ, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি বাংলাদেশি মিডিয়ার এত প্রেম, যেখানে সেই বিএসএফ যারা এখন ফেন্সিং এর কাজ করছে তাদেরকে নিয়ে চরমভাবে সমালোচনা করা হয়েছে বাংলাদেশে। এবং এটাও মিথ্যাচার করা হয়েছে যে উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের রাংঘাট গ্রামের যে ইন্টারন্যাশনাল বর্ডার, যেটা কোদলিয়া নদী বরাবরও চলে, কোদলিয়া নদী, যে নদীতে নাকি বিএসএফ বলে যে একদম নামবি না, মাছও ধরবি না, আর যদি জল ইউজ করতে হয় তো আমাদের পারমিশন নিতে হবে, সেই নদী নাকি এতদিন পর বিজিবি উদ্ধার করেছে এবং বিজিবির দখলে চলে গেছে। জানিয়ে দিই আপনাদেরকে, আমরা জানি পিলার দিয়ে আলাদা করা আছে। কেউ কেউ বলছেন যে বিষয়টা অনেকটা এমন হয়ে গেছে যেমন 5ই আগস্টের আগে বিএনপি আপনার সবসময় বলতো যে ঈদের পরে মাঠে নামবো। তখন আওয়ামী লীগ জিজ্ঞেস করতো যে ফখরুল সাহেব কোন ঈদের পরে, মানে ওবায়দুল কাদের এরকম জিজ্ঞেস করতো, বা এটা ট্রোলিংও করতো। একটা সময় বিএনপির নেতাকর্মীরাও দলীয় হাইকমান্ডের এরকম বক্তব্যে খুব বেশি গা ভাসাতো না। আপনার মাঠে নামলে রিজভী সাহেব যখন মাঝে মাঝে ডাক দিতেন, সাংবাদিক 20 জন, রিজভী সাহেব আর সাথে 4-5 জন, এরকম ছিল অবস্থান। তো কেন এই কথাগুলো বলছি, গত 6 মাস যাবৎ কাছাকাছি লেভেল হয়ে গেছে, টুস করে ঢুকে যাব, শেখ হাসিনা বাংলাদেশে এসে যাবেন, এই যে আলোচনাগুলো চলছে, আস্তে আস্তে মানুষ এগুলোর প্রতি আস্থা হারাচ্ছে, বিশেষ করে দলীয় নেতাকর্মীরা। কারণ শেখ হাসিনার বাংলাদেশে ঢোকার যে ইস্যু বা অবস্থান বা পরিস্থিতি, কোনোটাই কিন্তু তার পক্ষে না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তবতা। তারপরেও যারা নেতাকর্মী আছেন বাংলাদেশে, তাদেরকে অনুপ্রাণিত করা, মনে প্রাণে উজ্জীবিত করা বা চাঙ্গা করা, এই জিনিসগুলোর জন্য মাঝামাঝি কিছু কথা বলতে হয়। যেমনটা আমরা আজকে শুনছি যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলছেন, এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাবে। তার বক্তব্য হচ্ছে মার্চের আগেই, মানে ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন। গতকালকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা ভিডিও বার্তা দিয়েছে শফিউল আলম চৌধুরী নাদেল। তবে শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে, সর্বশেষ আপডেট হচ্ছে ওনার পাসপোর্ট বাতিল করা হয়েছে, বরঞ্চ ওনাকে গ্রেপ্তারের জন্য ভারত সরকারের কাছে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার অনুরোধ জানিয়েছে। যদিও ভারত পাত্তা দেয়নি, তাকে নতুন করে সেখানে ভিসা দিয়েছে। আর গতকালকে প্রায় 8 মিনিট 50 সেকেন্ডের একটা ভিডিও বার্তা তিনি দিয়েছেন, সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন। এদেশ আমাদের অহংকার, আচ্ছা তো বলছে একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসাবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না। গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম, কিন্তু ডক্টর ইউনূস সরকার শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করেছে। শুধু শিশুদের নয়, এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান করছে। এখন বইয়ের উৎসবটার পিছনে কিছু রিজনাল ফ্যাক্ট আছে, যেমন আমরা পরবর্তী সময় জানতে পারলাম যে এই বই ভারত থেকেও নাকি চাপাই আনে। বাংলাদেশে এত প্রেস, তা আমরা কি করি, কেন ভারতের কোম্পানিগুলো আমাদের বই ছাপাচ্ছিল, এটা কিন্তু গণমাধ্যমে আসছিল যে ভারত থেকে আমাদের বই ছাপানো হতো, আমরা জানতামও না। সো হঠাৎ করে যেহেতু বাংলাদেশের মধ্যে এই বই ছাপানোর ইস্যুটা আসছে, স্বাভাবিকভাবে এখানে
নর্মাল সময়ের তুলনায় একটু বেশিই লাগবে, এটা আমরা মোটামুটি যারা বুঝের মানুষ বুঝতে পারি। তারপর তিনি বলছেন আওয়ামী লীগকে ছোট করার জন্য বাঙালি জাতির অহংকার সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করছে। এইটা কিছুটা আংশিক সত্য, তবে সরকার করছে নাই, আমরা সরকারের বক্তব্য এটা বুঝি নাই। তবে কিছু কিছু ছাত্রদের কথায় বিষয়টা এরকমই যে 24-এ এদেশের সব, 71 এদেশে কিচ্ছু হয় নাই, তারাই 24-এ স্বাধীন করছে, এরকম ফিল কিন্তু আছে। যাই হোক, বর্তমান সরকারের নানা সমালোচনা করে বলছেন যে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে। কিভাবে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আসতে পারে? বিএনপির ইস্যুতে, এছাড়া আর অন্য কোনো ইস্যুতে এখানে পরিবর্তন আসবে না। এ পর্যন্ত দেশের মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করছেন তিনি। তো দলীয় নেতাকর্মীরা তো মোটামুটি এখন অনেকেই জেলে আছেন, দৌড়ের উপর আছেন, পলাতক আছেন। তো কিভাবে পরিস্থিতিটা পরিবর্তন হবে? তারপর তিনি আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে বলছেন আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, দেশের উন্নয়নের চিত্র সারা বিশ্বের মানুষ দেখেছে। দেশ পরিচালনা করতে গিয়ে আমাদেরও অনেক ভুল ছিল, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। তারপর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, বাসাবাড়িতে আক্রমণ করা হয়েছে। তারপর আমরা আমাদের কর্মীদের খবর ঠিকমতো নিতে পারিনি। কেন নিতে পারেন নাই? বিদেশ তো পালাই গেছেন অনেক সময়, ফোন আছে, ইন্টারনেট আছে, আপনারা নিতে পারতেন, আপনারা নেন না। এটা হচ্ছে বাস্তবতা। আপনারা ধৈর্য ধরুন, আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন। এখন এই স্টেটাসের পরে এটা নিয়ে আবার নতুন করে শোরগোল শুরু হয়েছে। আদৌ কি শেখ হাসিনা তিনি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন? আমার ক্যালকুলেশন বলছে না, তিনি ফিরবেন না। ওই যে ভিডিওর শুরুতে প্রথমে বলছিলাম, নেতাকর্মীদের দিয়াই কিন্তু আসলে একটা রাজনৈতিক দল, দলের নেতারা যখন দল ক্ষমতায় থাকে, চাইটা পুইটা যত টেন্ডার বাণিজ্য, ধান্দাবাজি, হ্যাঁ, সিন্ডিকেট, নিয়োগ সব কিন্তু খায়, যে যেমনে পারে খায়। আবার যখন দেশপ্রেমের ইস্যু আসে, কালকে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গ্রামের একজন প্রত্যন্ত কৃষক ভারতের বিএসএফ এর বিরুদ্ধে তার যে হাতের কাছিটা ছিল, এটা নিয়ে সীমান্তে একদম কমান্ডো স্টাইলে বসেছিল। ইটস কল প্যাট্রিয়টিজম। এইটা হচ্ছে দেশপ্রেম। আর আমাদের টকশো টেলিভিশনে চাপাবাজি করা আর ওই রাজনৈতিক বক্তব্য দেখেন, আমার এগুলোতে মাঝে মাঝে অ্যালার্জি ফিল হয় যে এই ইয়ামার্কা দেশপ্রেম এগুলো বাদ দিয়া প্রকৃতপক্ষে দেশের প্রেম যদি থাকতো 53 বছরে বাংলাদেশ আসলে সিঙ্গাপুর থেকে অনেক দূরে যাইতো। সমস্যা হচ্ছে ওই যে খাওয়া খাওয়ির খেলা, এটা বন্ধ হয় না। ভবিষ্যতে খাওয়ার জন্য নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে হবে। আর এই যে লম্বা একটা সময় কয়েকজন আওয়ামী লীগের নেতা, স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান বা বড় বড় পোস্টে যারা ছিলেন, তাদেরকে আপনারা ফেসবুকে অ্যাক্টিভ পাচ্ছেন। একজন লোকাল, একজন প্রবাসী, সে দল থেকে কোনো বেনিফিটেড না, বাট সে আওয়ামী লীগটারে পছন্দ করে। একজন লোকাল, একজন প্রবাসী, সে দল থেকে কখনো বেনিফিটেড ছিল না, বিএনপির একজন কর্মী, দলের দুর্দিনে সে কিন্তু স্ট্যাটাস দিছে, পোস্ট দিছে, কিন্তু যখন দল ক্ষমতায় আসছে, মানে আসার পথে অনেকেই কিন্তু এখান থেকে বাদ পড়ে যাচ্ছেন। আর এতই যদি নেতাকর্মীদের জন্য প্রীতি থাকতো, দেশপ্রেম থাকতো, দেশ ছেড়ে পালাইলেন কেন? আপনারা ফেস করতেন, জরুরি ছিল। এদেশের রাজনীতিক ইতিহাসটা অনেকটা দেশ পালানোর অবস্থানে তৈরি হয়েছে। যাই হোক, আমরা আশা করি এদেশের রাজনৈতিক দলগুলোর সত্যি সত্যি ওই যে টেলিভিশন টকশো আর ক্ষমতায় ফিরে আসার জন্য দেশপ্রেম, জনগণের প্রেম এগুলো বাদ দিয়া রিয়েলিটিতে দেশপ্রেমের বিষয়টা উঠে আসবে। 100% শিওর শেখ হাসিনা আগামী মার্চ তো দূরের কথা, 2026-এর মার্চ পর্যন্ত বাংলাদেশে ঢুকবে। দর্শক, একটা জরুরি খবর জনগণকে জানিয়ে দেওয়া জরুরি বলে মনে করছি, আপনারা সবাই জানিয়ে দেন। ঠিক আওয়ামী লীগের মতো বিএনপি 5টি প্রজেক্ট হাতে নিয়েছে। যে 5টি প্রজেক্টের মধ্য দিয়ে বিএনপি ঠিক আওয়ামী আচরণ করছে, আওয়ামী লীগ যা করেছিল ঠিক তাই। লা ফারকা বাইনাহুম। বিএনপি আওয়ামী লীগের মধ্যে এক বিন্দু পরিমাণ পার্থক্য এখন আপনি পাবেন না। কি সেই 5টি পয়েন্ট? আমাদেরকে জনগণকে বোঝাতে হবে, জনগণের কাছে ছড়িয়ে দেন, মুখস্থ করেন, পয়েন্ট বাই পয়েন্ট বোঝাতে হবে। যদিও এইসব পয়েন্ট এগুলো বিএনপির জন্য আত্মঘাতী, কিন্তু জনগণকে বোঝাতে হবে তো বিএনপি কার রাজনীতি করছে, কোথায় গিয়েছে। আই রিপিট, আওয়ামী লীগ বিএনপির মধ্যে এই মুহূর্তে আকীদাগত কোনো পার্থক্য নেই। আমলগত পার্থক্য আছে, কারণ বিএনপির হাতে তো রাষ্ট্র ক্ষমতা নেই, চাইলেই তো গুম খুন এগুলো করতে পারে না। কিন্তু রাষ্ট্র ক্ষমতা যদি থাকতো তাহলে আকীদাগত এবং আমলগত কোনো পার্থক্যই বিএনপি আওয়ামী লীগের মধ্যে থাকতো না। তো দর্শক, কি সেই 5টি প্রজেক্ট যেগুলো ঠিক আওয়ামী লীগের মতোই? আমি আবারও বলি, আপনি যদি এই যে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যে প্রোগ্রাম হয়েছে,
যেখানে স্লোগান ব্যানার ফেস্টুনই ছিল জামাত শিবিরের বিরুদ্ধে, জামাত শিবির হায়না, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং ধর্ম ব্যবসা করে। আপনি যদি এই বক্তব্যগুলো দেখেন, আপনি শাহরিয়ার কবির বা ইমরানের সরকারের বক্তব্য শুনছেন না বিএনপি নেতাদের, কোনো পার্থক্য করতে পারবেন না। কথা আমি আগেই বলেছি। কি সেই 5টি প্রজেক্ট? 1 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ব্যবসা। মুক্তিযুদ্ধকে জামাত, শিবির, শিক্ষার্থী সবাই ধারণ করে, কোনো সমস্যা নেই, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা এটা কিন্তু বিএনপি অতীতে কখনো করেনি। জিয়াউর রহমান কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেনি, বরং কিছু কিছু গবেষণা উঠে এসেছে জিয়াউর রহমানও আসলে মুক্তিযোদ্ধা ছিলেন না শেষ পর্যন্ত। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি যখন পরে বুঝতে পেরেছেন যে এটা ভারতের প্রজেক্ট, ভারত আমাদেরকে গিলে খাবে, জিয়াউর রহমান নাকি আর যুদ্ধ করেননি। আর এই কারণে আওয়ামী লীগের লোকজন জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলতো বা রাজাকার, ছদ্মবেশী রাজাকার বলতো। হতে পারে, আর এটা হোক বা না হোক, জিয়াউর রহমান কিন্তু কখনো মুক্তিযুদ্ধ ব্যবসা করেননি, মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজনের রাজনীতি করেনি। খালেদা জিয়া করেননি। প্রমাণ কি? খালেদা জিয়া, জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। খালেদা জিয়া রাজাকারদেরকে, স্বাধীনতা বিরোধীদেরকে মন্ত্রী বানিয়েছেন, নেতা বানিয়েছেন। আমরা বিশাল তালিকা আলোচনা করেছি, আপনাদের শুনেছি। সে আজিজ থেকে শুরু করে আব্দুর রহমান বিশ্বাস, সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, আরো কত আছে যাদেরকে মন্ত্রী বানিয়েছে বিএনপি। অবশ্য এই রাজাকারদের বা স্বাধীনতা বিরোধীদের হেল্প ছাড়া তো বিএনপি অতীতে কখনো ক্ষমতা আসতে পারেনি, আর ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। আওয়ামী লীগের মতো, মানে এটা জামাত শিবির কিন্তু মনে মনে হাসছে যে আমরা তেমন বিএনপির বিরুদ্ধে কিছু না বলেই বিএনপিকে আওয়ামী লীগের মতো বানিয়ে দিলাম, জনগণ এখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য দেখছে না। এটা জামাতের একটা বড় বিজয় যে জামাতকে কিচ্ছু করতে হলো না, বিএনপি নিজেরাই আওয়ামী লীগ রূপে হাজির হলো। আওয়ামী লীগের চরিত্র যে তাদের চরিত্র এক, এটা তারা দেখিয়ে দিল। একটা প্রজেক্ট হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা। মুক্তিযুদ্ধ দল মাঠে নেমেছে এবং মেজর হাফিজের বক্তব্য, হারুন রশিদের বক্তব্য স্পষ্ট। ডক্টর ইউনূসকেও মুক্তিযুদ্ধপন্থী হতে হবে, 71কে ছোট করা যাবে না, 71-এর উপর কিছু নেই, 1000 বছরের শ্রেষ্ঠ ইতিহাস, অমুক তমুক, মানে আওয়ামী লীগ যেরকম বলেছে, এবং বলে শুধু 71কে গ্লোরিফাই করেন। 71 নিয়ে আমরা তো সবাই প্রাউড অফ, কিন্তু পার্থক্য হচ্ছে যে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, ওরা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই বাইনারির বিরুদ্ধেই 24-এর গণবিপ্লব হয়েছে। হাসিনা কিন্তু রাজাকার ট্যাগ দিয়ে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, আর এই আন্দোলন হয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে। আর বিএনপি এখন মুক্তিযুদ্ধ ব্যবসা তো করছেই এবং বাইনারি করছে, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর জিয়াউর রহমানকে ওই শেখ মুজিবের স্থানে বসাচ্ছে। আর দ্বিতীয় প্রজেক্ট কি, যে নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বললে হবে না, জামাতকে ডিহিউম্যানাইজ করো। স্পষ্ট আজকে হারুন সাহেব বলেছে দ্বিতীয় প্রজেক্ট এটা, যে এই পাকিস্তানের প্রেতাত্মাদের, রাজাকারদের, স্বাধীনতা বিরোধীদেরকে, যুদ্ধাপরাধীদের বিচার চলা উচিত, আবার বিচার করতে, মানে বিএনপি ক্ষমতা আসলে আবার জামাত নেহাদের ফাঁসি দিবে, এটা বলেছে। এটা স্পষ্ট হয়েছে আজকে, এবং তাদেরকে নির্মূল করবে, পাকিস্তানে পাঠিয়ে দিবে। সেই শাহরিয়ার কবির, ইমরানী সরকার যা বলতো সেম আজকে বিএনপি নেতারা বলছে। অথচ এরাই কেউ কেউ রাজাকার ফ্যামিলির সন্তান। মির্জা ফখরুল নিজেই রাজাকার ফ্যামিলির সন্তান। জিয়াউর রহমান তিনি শেষের দিকে যুদ্ধ করেছেন কিনা এটাও একটা প্রশ্ন। এখন বুঝতে পেরেছেন? বিএনপির দ্বিতীয় প্রজেক্ট, নিজেরা মুক্তিযোদ্ধা, তারপরে বাইনারি, জামাত শিবিরকে পাকিস্তানি বর্ডার রিহিউম্যানাইজ করো, নাহলে বিএনপি থাকে না। এই যে দুইটা ব্যাখ্যা করলাম, এর মধ্যে কি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এরপরে দেখেন বিএনপি আরো কি প্রজেক্ট, ভারতীয় প্রজেক্ট। 3 নম্বর প্রজেক্ট হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন। কারণ বিএনপি ধরে নিয়েছে, বিএনপি 7 জানুয়ারির পরও একথা বলেছিল, ইকবাল হাসান টুকু বলেছিল নাম প্রকাশ না করার শর্তে, বাংলা ট্রিবিউনকে, কিন্তু আমরা জেনেছি এটা কে বলেছে সাংবাদিকদের কাছে। তিনি বলেছিলেন যে প্রতিবেশী তো বদলানো যায় না, ভারত আমাদের 3 দিক থেকে আছে, তারা বাস্তবতা, অতএব তারা যাই করুক তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং। এর মানে বিএনপি ভারতের আধিপত্যবাদের স্ট্রাকচারকে মেনে নিয়েছে। এজন্য ভারতের বয়ান, ভারতের যে ন্যারেটিভ, 71 নিয়ে ভারতের যে অবস্থান, ঠিক সেটা এখন বিএনপি আনুষ্ঠানিকভাবে এক্সারসাইজ করছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া যেটা করেনি, তাদের অবস্থানের প্রতি লাথি মেরে বিএনপি এখন ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করেছে। এটা হচ্ছে বিএনপির তৃতীয় প্রজেক্ট। এরপরে বিএনপি আর কি করেছে দেখেন, আওয়ামী লীগ যেরকম নির্বাচন চাইতো না, জনগণের ম্যান্ডেটকে ডিস্টর্ট করার চেষ্টা করতো, এমন ভাবে ফাঁক করে বিভিন্নভাবে সমাজের সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো,
নির্বাচনকে ধ্বংস করেছিল, বিএনপি এখন সেম প্রজেক্ট হাতে নিয়েছে। দুইটা প্রমাণ দেখেন। বিএনপি একদিকে বলে দ্রুত নির্বাচন, অনেকের তো মনে করেন বাবারে বিএনপি তো নির্বাচনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, সমস্যা কি তাহলে? কিন্তু না, তারা যে আসলে জনগণের ভোট চায় না, জনগণের ভোটকে ভয় পায়। দ্রুত নির্বাচন মানে এখন কারচুপি করে ভোট পিটিয়ে নিয়ে যাবে টাকিয়ে। এটা এই জন্য দ্রুত ভোট চায়, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে তো ভোট ডাকাতি করা যাবে না। আওয়ামী লীগ যেরকম বিভিন্ন ফন্দি ফিকির করে, কখনো ডামি নির্বাচন, কখনো ভোটার নির্বাচন, কখনো রাতের নির্বাচন, মানে যখন যেটা করা দরকার ঠিক তখন সেটা সেই ধান্দাবাজি করতে প্রজেক্ট হাতে নিয়েছে বিএনপি। এই জন্য কোটি কোটি টাকা খরচ করছে। যেমন তারা মনে করছে যে জাতীয় নির্বাচন হলে কারচুপি করে পিটিয়ে নেওয়া যাবে, কারণ তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে তো আর সব জায়গায় করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপির চরিত্র ধরা পড়ে যাবে, তারপর জাতীয় নির্বাচনে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, জনগণ দাঁড়িয়ে যাবে, কারচুপি করতে পারবে না। এর মানে যেখানে যেটা করা দরকার, যখন দামি করা দরকার তখন দামি, যখন রাতের ভোট করা দরকার তখন রাতের ভোট, সেম। যখন জাতীয় নির্বাচন চাওয়া দরকার তখন জাতীয় নির্বাচন চাচ্ছে বিএনপি, যে কারচুপি করা যাবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হলে তখন জাতীয় নির্বাচনে বিএনপি ধরা পড়বে, এজন্য স্থানীয় সরকার নির্বাচন করতেই দিবে না। বিএনপি বলে দিয়েছে যে এই সরকারের অধীনে, ডক্টর ইউনূস সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন তারা মানবে না। কথা বুঝতে পারছেন? একেবারে আওয়ামী লীগের মতো। আবার ছাত্র সংসদ নির্বাচন, বিশ্ববিদ্যালয়গুলোতে তার ভোট কারচুপি করা যাবে না, সেখানে তো শতভাগ সুষ্ঠু হবে। এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আবার বিএনপি হতে দিচ্ছে না। এই যে 5টা প্রজেক্ট বললাম, এগুলো হাতে নিয়ে বিএনপি এখন অপরাজনীতি করছে। আর চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই, চুরি, এগুলো তো এদের স্বভাবজাত বৈশিষ্ট্য। এটা আলাদাভাবে অফিসিয়াল প্রজেক্ট নেই, এটা তাদের স্বভাব। আলাদা অফিসিয়াল প্রজেক্ট হচ্ছে এই 5টা। জাতীয় নির্বাচন উপর চায় কারচুপির জন্য, স্থানীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে চায়, মুক্তিযুদ্ধ ব্যবসা, বাইনারি বিভাজন তৈরি করা, পক্ষে বিপক্ষে, জামাত শিবিরকে নির্মূল করার শাহবাগী প্রজেক্ট, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন, এই 5টা প্রজেক্ট বিএনপি হাতে নিয়েছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। তরুণ প্রজন্ম বলেছে যে আমরা জাতি গঠন করতে চাই, পলিটিক্যাল কমিউনিটি গঠন করতে চাই, এখানে এইসব বাইনারি অমুক্তম হাবিজাবি এগুলো দিয়ে চলবে না। 24-এর স্পিরিট ধারণ করতে হবে এবং নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। আর 71-কে সবাই ধারণ করে, 71 নিয়ে কোনো বিতর্ক নেই, সবাই বিজয় দিবস পালন করে। 71-এর বিরোধিতা কেউ করে না, পাকিস্তানের সাথে আবার রিউনিয়নের চিন্তাও কেউ করে না। তবে 71 নিয়ে কোনো বিতর্কই নেই, ওটা সেটেলড ইস্যু, এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। দর্শক, চরমনাইয়ের গাজী আতাউর রহমান সাহেবের ওই কথাটা বলে আমি শেষ করতে চাই। এদেশে যদি চাঁদাবাজি, লুটপাট বন্ধ হয় তাহলে বিএনপি আওয়ামী লীগের কর্মী পাওয়া যাবে না। এদেশে যদি দুর্নীতি বন্ধ হয় বিএনপি আওয়ামী লীগের নেতা পাওয়া যাবে না। এই জন্য আসুন, বিএনপি যতই মুক্তিযুদ্ধ ব্যবসা করুক আর মুক্তমুখ করুক, আমরা চাঁদাবাজি আর দুর্নীতির বিরুদ্ধে এই 2টা জায়গায় বিরোধিতা করে আপনাদের খেয়ে দেব, কারণ এই 2টা জায়গায় হিট করতে পারলে আপনাদের রাজনীতি নেই। অতএব যারা বলেছিলেন যে আওয়ামী লীগ গেছে, ফেসিবাদ শেষ, কিন্তু না ভাই, আমাদের সংগ্রাম শেষ হয়নি। আওয়ামী লীগের শূন্যস্থান বিএনপি দখল করছে এবং আপনি দেখবেন নিশ্চিতভাবে যখন ছাত্র জনতা, জামাত শিবির, দেশপ্রেমিক শক্তি 24-এর বিপ্লবের। প্রিয় দর্শক, গত 55 বছরের বাংলাদেশের লাস্ট 35 বছরের রাজনীতি নিয়ে যদি কিছু আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলতে পারবো লাস্ট 35 বছরের রাজনীতি আমার ব্রেইনে আছে। এর আগে আমি শিশু ছিলাম বা নাবালক ছিলাম। তো 35 বছরের রাজনীতি থেকে আজকে জামাতকে কিছু উপদেশ দেব, জামাতকে কিছু পরামর্শ দেব। জামাতের সবাই যে আমার পরামর্শে খুশি হবেন এমনটা আমি মনে করছি না। কেউ কেউ বেজারও হতে পারেন। বেজার হলে এটা আপনাদের বিষয়, খুশি হলে আপনাদের লাভ হবে বলেই আমি মনে করছি। কারণ আগামী যে সংসদ নির্বাচনটা হবে সেই নির্বাচনটা গতানুগতিক নির্বাচন হবে না। আপনারা সর্বশেষ 2001 সালে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য হিসাবে এবং
সরকার গঠন করেছিলেন বিএনপির সাথে মিলে, সেই যে 20 দলীয় জোট থেকে সরকারে ছিলেন, এরপরে কিন্তু আপনারা আর সংসদ সদস্য হওয়ার সুযোগ পান নাই বাংলাদেশের সংসদে। যদিও 18 সালে আপনারা বিএনপির সাথে মিলে নিজেদের মার্কা না থাকার কারণে নির্বাচন করেছিলেন, কিন্তু সেখানে আপনাদেরকে তো কোনো আসন দেই নাই, বরঞ্চ বিএনপি মাত্র 6টা আসন পেয়েছিলেন। তো সেই কারণে 2001 আর আজকে হলো 2025, মাঝখানে 24টি বছর চলে গেছে। 24টি বছর বাংলায় আমরা বলে থাকি 2 যুগ সময়। এই 2 যুগ সময়ের ভিতরে বাংলাদেশের মানুষের মাইন্ড কি পরিবর্তন হয়েছে, সেই মাইন্ড পরিবর্তন যদি জামাত না বুঝেন তাহলে কিন্তু আপনাদের ভরাডুবি হবে, ভরাডুবি হবে, আপনাদের প্রাপ্যটা আপনারা পাবেন না। সেই কারণে বর্তমান তরুণ সমাজের, বর্তমান যুগের, বর্তমান তরুণ তরুণীদেরকে মন জোগাড় করার জন্য আপনাদেরকে কিছু ত্যাগ এবং কিছু কাজ করা লাগবে। আপনারা যেই গতানুগতিকভাবে যদি সেই 25 বছর আগের, সেই 30 বছর আগের, সেই 91 সালে আপনারা যে সংসদ সদস্য হয়েছিলেন, এই জায়গায় যদি বসে থাকেন, বর্তমান 24 সাল পার করে 25 সালে পা দিয়ে, তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। কিরকমটা আমি কয়েকটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। বর্তমান সময়ের তরুণ তরুণীরা চায় যে বাংলাদেশ জামাত ইসলামী দল হলেও সেটা যেন আরো বেশি মডার্ন হয়। তারা যেন তরুণ তরুণীদের জন্য বেশি বেশি করে প্রজেক্ট তৈরি করেন, তরুণ তরুণীরা আকৃষ্ট হয়, সেই ধরনের কাজকর্ম যেন সামনে নিয়ে আসেন। বাংলাদেশের প্রায় 52 থেকে 53% নারী, সেই নারীদের ভোট জামাতকে ক্যাপচার করতে হবে, নারীদের মন জামাত জয় করতে হবে। জামাতের বিরোধী যারা আছেন বা অন্যান্য রাজনৈতিক দলে যারা আছেন, তারা সবসময় চাবে রাজনৈতিকভাবে আপনাদের সাথে কন্টেস্ট করতে, আপনাদের দুর্বল সাইডগুলা তুলে ধরতে। এখন নারীদেরকে তারা ব্যবহার করে নারীদের ভোটে অন্য দলগুলা এগিয়ে যাবে, যদি না আপনারা নারীদেরকে আকৃষ্ট করতে না পারেন আপনাদের দলে। তাই নারীদের জন্য আপনারা বেশি বেশি করে প্রজেক্ট নিয়ে, বেশি বেশি করে কাজ নিয়ে কাজ করতে হবে আগামী 1 বছর নির্বাচনের আগ পর্যন্ত। তাই নারীরা আপনাদের সাথে যাতে করে খোলামেলাভাবে সম্পূর্ণ মনের আঙ্গিনায় মিশতে পারে, কথা বলতে পারে, কাজ করতে পারে, সেই দক্ষতা জামাতকেই দেখাতে হবে। সেই দক্ষতা বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল দেখিয়ে আপনাদের ঘরে মেয়েদের ভোট তুলে দিবে না। তারা চাবি যে তাদের ঘরে নারীদের ভোটগুলা রাখার জন্য এবং ভয় দেখানোর জন্য যে জামাত ক্ষমতায় আসলে তোমরা একেবারে স্বাধীনভাবে মুক্ত মঞ্চে মুক্তভাবে উঠতে পারবে না, ঘুরতে পারবে না, বাধাবিঘ্ন সৃষ্টি করবে। সেই জায়গা থেকে জামাতকে, নতুন জামাতের তরুণ নেতাদেরকে নতুনত্ব, নতুন প্রজেক্ট নিয়ে নারীদের মধ্যে কাজ করতে হবে। সর্বশেষ যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ জামাতের জন্য, 91-এ বা আপনারা 2001-এ যাদেরকে আপনারা প্রার্থী দিয়েছিলেন, প্রার্থীর মধ্যে বেশিরভাগ ছিল ইসলামিক স্কলার, আলেম ওলামা, ইসলামী গবেষণার মনা মানুষেরা। কিন্তু 2025-এ এসে আপনাদের নেতৃত্বে কিন্তু এখন চলে আসছে আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ বেশি। উপরের স্তরে আমি টপ 5-এ যদি দেখি, তাহলে প্রথমেই দেখব আমির হলেন একজন ডাক্তার, সিলেট মেডিকেল থেকে পাশ করা। নায়েবে আমির আরেকজন ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে পাশ করা। এরপরে আরো 2 জন নায়েবে আমির, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র, আরেকজন হলেন মাওলানা, যিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আবার যদি আমরা দেখি যে জামাতের জেনারেল সেক্রেটারি, তিনি আবার একজন অধ্যাপক। তাহলে বোঝা যাচ্ছে যে টপ লেভেলে আপনারা আধুনিকভাবে সাজিয়েছেন 5 জনের
5টি প্রফেশনের মধ্যে 2জনই ডাক্তার, 2জন প্রফেসর, 1জন মাওলানা। এতে যে সৌন্দর্যটা আপনারা টপ লেভেলে করেছেন, এর পরের নিচের লেভেলে, এর পরের লেভেলটাও অনেক সুন্দরভাবে আপনারা সাজিয়েছেন, মহানগরগুলাও সুন্দরভাবে সাজিয়েছেন। কিন্তু আপনারা যদি জেলা উপজেলা পর্যায়ে শুধুমাত্র যারা ইসলামী লেবাস পোশাকে সব সময় সজ্জিত থাকতে পছন্দ করে, ইসলামী স্কলার হোক, তারা মাদ্রাসার শিক্ষক হোক, তারা মসজিদের খতিব হোক, বা তারা ওয়াজের মাহফিলের ওয়াজিন হোক, তাদেরকে আপনারা আরেকটু আপডেট করা লাগবে। যদি আপনারা ওই সমস্ত জেলা এবং উপজেলায় যারা আপনাদের দলের বিভিন্ন দায়িত্ব পালন করছে, তারা যদি সবচাইতে বেশি ইসলামিক স্কলার হয়, ইসলামী লাইনে চলাফেরা হয়, ইসলামী লাইনে পড়াশোনার লোক হয়, তাদেরকে যদি আপনারা এমপি নমিনেশন দেন, তাহলে আপনাদের ওখানে সাধারণ মানুষ, রিক্সা চালক, দিনমজুর, ক্ষেত মজুর, নারী সমাজ, এই জায়গাগুলা থেকে আপনারা ভোটের বাজারে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে সীমান্তবর্তী এলাকার মধ্যে কি হচ্ছে এইসব দেখিয়েছি। অন্যদিকে সীমান্তবর্তী এলাকার মূল ঘটনাগুলো অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। কেউ কেউ বলতেছে মানে বাংলাদেশ আক্রমণ করার জন্য প্রস্তুত, অন্যদিকে কেউ কেউ বলতেছে ভারতও মানে তাদের যারা সাধারণ মানুষরা আছে সীমান্তবর্তী এলাকার তারাও কিন্তু কেঁপেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।